ভীষণ নস্টালজিক লাগছে যে আমি যার সামনে বসে আছি মা সরস্বতী কাঙ্কনা ব্যানার্জি। অনেক স্মৃতি জড়িয়ে আছে। তিনি এই বাড়িতেই বসে আছেন, তার বাড়িতে, হাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়িতে। এবং এই বাড়ির স্মৃতি জড়িয়ে এমন অনেক মানুষ, তার মধ্যে একজন কাঙ্কনা ব্যানার্জির যিনি গুরু শ্রদ্ধা আমির খাঁ সাহেব, তিনি এই বাড়িতেই 15 বছর ছিলেন। কলকাতাতে কারোর কাছে এইরকমভাবে কোনো বাড়িতে 15 বছর কাটিয়েছেন এটা অন্তত আমরা জানি না। 15টা বছর খাঁ সাহেবের স্মৃতি এই বাড়িতে। সেই সঙ্গে গুরু জ্ঞান প্রকাশ ঘোষ থেকে শুরু করে সেই সময় যত প্রথিতযশা মানুষ, তাদের পদধূলি পড়েছে এই বাড়িতে। আর এই 75 বছর বয়সের মা সরস্বতী, তিনি আমার সামনে দাঁড়িয়ে, সামনে বসে আছেন। তো আমি একটু অন্যভাবে জিজ্ঞাসা করব, তার সঙ্গে আরও একটা কথা। শিল্পীরা তো প্রথম থেকেই তারা মানে গান বাজনার সময়টাতে বেশি সময় কাটিয়েছেন, কিন্তু ওই মা সরস্বতীর আরও একটি সবথেকে বড় গুণ, সেই সময় তার স্কুলিং লরেটো, হাঙ্গারফোর্ড স্ট্রিট, সাহেবী, কলকাতা। আমি সমস্ত কথা শুনতে চাইব মা সরস্বতী কাঙ্কনা ব্যানার্জির কাছ থেকে। আমি ছোটবেলা থেকেই কলকাতাতেই মানুষ, কলকাতাতেই জন্ম। তারপর আগে আমার শ্যামবাজারের দিকেই থাকতাম, আমার বাবা মা সকলেই, পুরো পরিবার। তারপরে বাবা এই হাঙ্গারফোর্ডের বাড়িটা বানালেন 1959-এ। তখন আমির খাঁ সাহেব আমার তখন এই হাঙ্গারফোর্ড স্ট্রিটেই আসতেন, আমার কাছে থাকতেন। আর আমি তখন প্রত্যেক বছর আসতেন কলকাতায়, 3-4 মাসের জন্য আসতেন। মানে নভেম্বর মাসে আসতেন, ফেব্রুয়ারি মার্চ মাসে উনি ফিরে যেতেন আবার বম্বে বা ইন্দোর, যেখানেও যাওয়ার। তো আমার কাছেই থাকতেন আর আমি ওনার কাছেই গানটা বেঁধেছিলাম। আর ছোট্ট মেয়ে আমাকে বেটি মহুয়া মহুয়া করে ডাকতেন। আমার পুরোনো ঘরের নাম আর কি মহুয়া, তো মহুয়া ওনার মুখ দিয়ে বেরোতো না, মহুয়া মহুয়া, বেটি মহুয়া করে ডাকতেন। আর খুবই ভালোবাসতেন, আর আমি ওনাকে খুব রেসপেক্ট করতাম, ভালোবাসতাম। তা ওনার এরকম, আমি এখানে বসে আছি, এরকম বসে উনি এরকম বসতেন আর আমি ওনার পায়ের কাছে বসে গান শিখতাম। তো উনি খুব যত্ন করে আমাকে গান শেখাতেন। আর আমি খুব ভাগ্যবতী যে এরকম বড় ওস্তাদ পেয়েছিলাম। তখন তো আমি গানের অত কিছুই বুঝতাম না, ভাবছি হ্যাঁ শিখতে হয়, শিখছি গান এই ভেবে। তারপরে কিন্তু হাসানো, তাই ভাবলি যেহেতু একদিন তো বিয়ে হয়ে যাবে, তাই ইচ্ছে শিখিয়ে দিই সব। তাই করে খাঁ সাহেব আর খাঁ সাহেবের স্ত্রী ছিলেন মুন্নি বাই। তো মুন্নি বাই দুজনে মিলেই ওরা আমার বাড়িতে থাকতো। আর বাবার সঙ্গে খাঁ সাহেবের খুব ভাব ছিল। আর বাবাকে খাঁ সাহেব বলতো, এই জিতেন, আমার বাবার নাম ছিল জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এই জিতেন। আর বাবা ওকে ডাক, হ্যাঁ আমির, ক্যা বল রে, বলো ক্যা চাইয়ে, বলো বলো। তো এই করে খুব মজা হতো, একেবারে খাঁ সাহেব হাসতেন। আর তারপরে আমাকে শেখাতেন, প্রায় 2-3 ঘন্টা ধরে শিখতাম। সন্ধ্যেবেলা 7টার সময় বুঝতাম, আর সেই রাত্রি 8-9-10টা বেজে যেত। কিন্তু আমি গান এত ভালোবাসতাম, আমি কখনো বলিনি যে আমি টায়ার্ড। আমি ওনার সঙ্গে ওই গাইতে, ওই যা শেখাতেন তাই গাইতে। আমি ভাবছি এইরকমই গান হবে। তো আলাপ শেখাতেন তো শেখাতেন তো শেখাতেন, তো সেই আলাপই করে যাচ্ছি। তো ওই জন্য আর কোনোদিন আমায় খাঁ সাহেব লিখতে দেয়নি, কোনো কিছু আমি লিখিনি, না সারগাম, না তান, না গান, কিচ্ছু। আর তখনকার দিনে রেকর্ডিং হচ্ছিল না, কিচ্ছু ছিল না। তো ওই করেই, তাই জন্য আমার মাথায় ঢুকে গেছে আসলে খাঁ সাহেব যা শিখিয়েছিলেন, ওই করে করে আমি গান শিখলাম। গুরুমা, একসঙ্গে তো এই গানের জগৎ, তার সঙ্গে সেই সময় যেটা বলছিলাম লরেটো স্কুল, সেই সময় এক প্রেস্টিজিয়াস স্কুল, মানে অনেক সেই সময় খুব বড় ঘরের ছেলেমেয়েরাই মূলত সুযোগ পেত লরেটো স্কুলে পড়া। এই দুটোকে কীভাবে ম্যানেজ করতে, এবং লরেটো স্কুলে আপনার কোনো পুরনো স্মৃতি, সেখানে আপনার কোনো মনে পড়া কোনো বান্ধবী এরকম কেউ আছে, বন্ধু যদি বলেন তাদের কথা, স্কুলের কথা একটু বলুন। আমি পরে এন্টারলি লরেটোতে পড়েছিলাম, সেখানে সবাই আমায় খুব ভালোবাসতো, আমি পড়াশোনাতেই ভালোই ছিলাম। আর তারপরে কোনো ফাংশন হলে আমি গাইতাম। আর তোমরা সবাই আমায় খুব ভালোবাসতো। তারপর আমি ক্লাস 11 অবধি ওখানে পড়েছিলাম। আর সেই সময় কোনো টিচার মনে পড়ে কারো, সেরকম কোনো মনে করা কোনো টিচার?
তখন সিস্টার ছিলেন একজন আচ্ছা, স্মৃতির অন্তরালে। বাট তার সঙ্গে আরও একটা কথা, আপনি যেখানে রয়েছেন এখনও, যেখান থেকে আমি ইন্টারভিউটা নিচ্ছি, সেটা হাঙ্গার ফোর্থ স্ট্রিট। সেই টিচারটার কথা মনে পড়ছে। আচ্ছা, প্লিজ কন্টিনিউ। মাদার কনসুয়েলার খুব ভালোবাসতো, ইংলিশের প্রফেসর ছিলেন আর ভীষণ আমায় ভালোবাসতো। তা আর যিনি প্রিন্সিপাল ছিলেন কথা নামটা মনে পড়ছে না, তবে মাদার কনসুয়েলারের কথা খুব মনে পড়ছে। আর কোনো বন্ধুর কথা মনে পড়ছে সেই সময়? বন্ধু ওখানে সব অনেক বন্ধু ছিলই। একটি মেয়ে, সে খুব ক্লাসে ফার্স্ট হতো, সেও আমার বন্ধু ছিল। আপনি স্কুল যেতেন কেমন করে? আমি স্কুল যেতাম, আমার বাবার তো শিপিং বিজনেস ছিল বলে ডিস্ট্রিবিউটরস ছিলেন, তো সেই জন্যে আমি, বাবার বড় লোক ছিলেন, তার জন্য খাঁ সাহেবকে উনি রাখতে পারতেন। আর খাঁ সাহেবের জন্য যখন রান্না হতো, একদিন বিরিয়ানি হচ্ছে, একদিন মাটন ছাড়া তো খাঁ সাহেব খেতেন না কিছু, চিকেন মাটন তো চাই ওনার সঙ্গে। তারপরে সেই জন্য এক মগ বাবুর্চি রেখেছিলেন বাবা, খুব ভালোবাসতেন খাঁ সাহেবকে। আর ওনার সমস্ত রান্না ঘিতে হতো, মুসলমানরা সব সব ঘি ছাড়া খায় না, তেল নেই, ডাল না, বিলকুল ঘি মে বানাও, তো ঘিতেই হতো। তো বাবা ওই ঘি যা বলতেন খাঁ সাহেব সেই সব টাকাটার ওই করে আমি ভোরবেলায় 5টায় খাঁ সাহেব আমায় উঠিয়ে দিতেন, বিটিয়া রান্নি উঠো, গানা গানায়। তো আমি তো ঘুমের কি ডাকছে, ওদিকে খাঁ সাহেব ডাকতেন। তো আমি কিন্তু এত গান ভালোবাসতাম, তাড়াতাড়ি উঠে পড়তাম। ওরে খাঁ সাহেব আমাকে তখন রাগ ভাইরও শেখাতে লাগতো। তো ওই করে 1 ঘন্টা গান শিখতো। তারপরে 6টা থেকে 7টা আমি একটু আমার পড়াশোনা করে স্কুলে চলে যেত। আর স্কুলে যেতাম, বাবার পয়সা ছিল অনেক, তাই ড্রাইভার গাড়ি সব থাকতো, তো সেই গাড়ি আমাকে পৌঁছে দিত লড়াইতে, আবার ফিরে নিয়ে আসতো। এই করে আমি শিখেছি। আচ্ছা, আচ্ছা, হাঙ্গার ফোর্থ স্ট্রিট সেই সময় সাহেবি কলকাতা। হ্যাঁ, তখন সাহেবি কলকাতা। একটু স্মৃতিচারণা করুন। আমার ফ্ল্যাটগুলো সব, বাবা 8টা ফ্ল্যাট ছিল, পুরো বিল্ডিংটাই বাবার ছিল। তো সেই ফ্ল্যাটে সব ইংরেজরা থাকতো, লন্ডনের শিপিংয়ের সব লোকেরা। তারপর গেস্টিন উইলিয়ামকে দিয়েছিল, তাদের 3টে ফ্ল্যাটে ওরা সব থাকতো। আর তখন সব ফরেনার ছিল, মানে ব্রিটিশ ছিল সব। আর তারপরে এমনিতেও বড় বড় কোম্পানিতে ছিল। আর বাকি 2টো ফ্ল্যাট নিজের জন্য রেখেছিলেন। তো সেইখানে খাঁ সাহেব থাকতেন আর কি, খাঁ সাহেব আর মুন্ডি বাই দুজনে। তো তখন আমি 3-4 মাস শিখতাম। আর যেই খাঁ সাহেব চলে যেতাম, কাঁদতুম বসে বসে, খাঁ সাহেব তুমি যেও না আমাকে ছেড়ে। তো খাঁ সাহেবের চোখে জল এসে যেত। তো খাঁ সাহেব, তারপর আমি খাঁ সাহেবকে দেখবার জন্য আবার বম্বে চলে যেতাম। বম্বে গিয়ে তখন খাঁ সাহেব থাকতেন কেনেডি ব্রিজ, সেইটা অনেক আগে, তখন বম্বের ফ্ল্যাট ওনার হয়নি, কেনেডি ব্রিজে থাকতেন। তো একটা ঘরে বড়ে গোলাম আলী খাঁ সাহেব ছিলেন, আর একটা ঘরে আমির খাঁ সাহেব থাকতেন। তো বড়ে গোলাম আলী খাঁ সাহেব গঙ্গাবাইয়ের সঙ্গে থাকতো, আর খাঁ সাহেব মুন্নিবাইয়ের সঙ্গে থাকতো। তো সেই ওপরে সে জায়গাটা, কেনেডি ব্রিজটা এত ভালো ছিল না, কিন্তু তাও 3 তলায় চলে যেতাম গান শেখার জন্যে। আর ভোর 4টে থেকে উঠে খাঁ সাহেব রেয়াজ করতেন, তখন কি ভালো লাগতো সেই সময়। তো এইখান থেকে খাঁ সাহেব রেয়াজ করছেন, ও ঘর থেকে বড়ে গোলাম আলী খাঁ সাহেব রেয়াজ করছেন, সে একবার দেখবার মতো, এত সুন্দর। আর এই তান মারতে, ও দেখতো ও তান মারবে এইসা। তো শুনেও অবাক লাগতো একদম, কিন্তু এরকম করে খাঁ সাহেব সাধনা করতেন আর কি, খুব রেয়াজ করতেন। তারপর কিছুদিন থেকে আবার কলকাতা ফিরে আসতাম। আচ্ছা, আর গান বাজনা তো আপনি শুরু থেকেই করছেন, সাথে খেলাধুলো? গান বাজনা তো আমি ছোটোবেলা থেকেই করছি, আগে মার কাছে শিখেছিল, তারপরে আমি খাঁ সাহেবের কাছে গেলাম। আর খেলাধুলো তো স্কুলে যা হতো সেই খেলাধুলো, মানে সব খেলাধুলোতে আপনি ভাগ নিতেন? হ্যাঁ, ফার্স্টও আসতাম, ফার্স্ট হয়ে গেলাম। তারপরে একটা জিনিস এই প্রজন্মে দাঁড়িয়ে বলতে হয় যে সেই সময় আমির খাঁ সাহেব ছিলেন ধর্মে মুসলমান, আর আপনি ব্যানার্জি। তো এই যে জিনিস বোঝা যাচ্ছে সেই সময় হিন্দু মুসলমান কত মিলেমিশে থাকতো, এবং এটা কিন্তু আজকের দিনে এই যে ভারতবর্ষের সম্প্রীতির বার্তা, এটা
একটা খুব ভালো বার্তা দিল, যেটা আমাদের কাছে ভীষণ ভালো লাগলো। চলতে চলতে এত আনন্দের মাঝে এরকম একটা বড় ঘর থেকে আপনি বড় হয়েছেন। আমরা যতক্ষণ জানি 16 বছর বয়সে আপনি বিবাহ করেছেন এবং আপনার যিনি স্বামী ছিলেন তিনিও আমির খাঁ সাহেবের ছাত্র এবং স্মৃতিচারণার সুনীল ব্যানার্জি। এবং একটা কথা এখানে জানতে চাইব, কিভাবে পরিচয় হলো আজকে অনেক দিন পর? যখন খাঁ সাহেবের কাছে আমি শিখতাম, তো খাঁ সাহেব তো ধর্ম নিয়ে কখনোই করেনি। তার যখন দেখুন ওনার গানের মধ্যেও ছিল জিনকে মানে রাম বিরাজে, রাগ মালপুর, তো হিন্দুদেরই রামকে যখন উনি করছেন জিনকে মানে রাম বিরাজে ওয়াকে সফল হয়ে সব কাজ, তো এই এত সুন্দর। তো আমি খাঁ সাহেব বলি, খাঁ সাহেব তুমি নামাজ পড়ো না? সবাই তো নামাজ পড়ে, তুমি তো 4বার 5বার 5বার করে নামাজ পড়ে, তুমি একবার পড়ো না? আরে আল্লাহ জো আল্লাহ ওই ভগবান, এরকম বলতে সব দিল মে হ্যায়। তারপরে উনি সবাইকে মানতেন, তাই জন্য উনি যে ওই মুসলিমের গানও গাইতেন, আর এই গানও গাইতেন জিনকে মানে রাম বিরাজে, রামজির গান গাইতেন। আর আমি তো এইটাও শুনেছি যে ওনার অনেক গান ওনার স্ত্রী মুন্নিবাই ওনার জন্য লিখে দিতেন। হ্যাঁ, মুন্নিবাই অনেক গান লিখেছিলেন। আর তারপরে খুব খাঁ সাহেবের জন্য খুব করতেন, খাঁ সাহেব যে রেয়াজ করতেন, উনি গরম গরম দুধ, ওতে ঘি দিয়ে, ডিম দিয়ে, কাঁচা ডিম দিয়ে গুলে ওনাকে খাওয়াতেন, বলে ইসমে তাকাত আয়েগা খাইয়ে। তো আমি সব দেখেছি এই সমস্ত। আর খাঁ সাহেব তাই জন্য খুব ভীষণ ভালো মানুষ ছিলেন আর কি। আর কথা উনি কম বলতেন, বেশি কথা বলতেন না, আর সবসময় গানের সম্বন্ধেই ভাবতেন, সবসময় বসে ভাবতেন আর গান গান। একটা জিনিস ভীষণভাবে বেরিয়ে আসছে, গান গাইতে গেলে গলাটা ভালো রাখতে গেলে শরীরটাকেও ভালো রাখতে হয়। নবপ্রজন্মের জন্য এটা একটা বার্তা যে সেই সময় তারা খুব ভালো খাওয়া দাওয়া করতেন, খুব হেলদি ফুড নিতেন। সেটা একটা নিশ্চয়ই নবপ্রজন্মের কাছে এটা একটা সত্যি বার্তা যাবে যে খুব ভালো জীবনযাপন। মানে সারা ভারতবর্ষ জুড়ে শাস্ত্রসঙ্গীত শিল্পীদের মধ্যে 75 বছর বয়সে তিনি আজও 20-22-এর মতো গান গাইতে পারেন, সেটা একজন রয়েছেন কঙ্কনা ব্যানার্জি। এবং আপনি যে কথা বলছিলাম, বিবাহ হয়েছিল সুনীল ব্যানার্জির সাথে। খাঁ সাহেব যখন চলে যেতেন তখন আমি সুনীল ব্যানার্জি, উনিও খাঁ সাহেবের প্রিয় ছাত্র ছিলেন। আর আমি যখন আমার সাথে পরিচয় হয়নি তখন খাঁ সাহেব সুনীলের বাড়িতেই থাকতো, সুনীলের বাড়িতে। তো खां साहब सुनील के बोले गया लो देखो हम चला जाएगा बम्बई, तुम इसको रियाज कराना, इसको आके तालीम देना, सिखाना सब, ताकि वो गाते रहे। तो सुनील আসতো তখন এসে আমার গানটা শেখাতো। আর তারপরেই আমি 1960-তে প্রথম সাধারণ কনফারেন্সে গাই, তখন ছোট একদম। তো আমি খাঁ সাহেবকে লিখলাম, আর আমি আবার তখনকার দিনে চিঠি লিখতাম খাঁ সাহেবকে, খাঁ সাহেব চিঠি লিখতাম, খাঁ সাহেবও চিঠি লিখতো, লিখে আমায় পাঠাতো। তারপরে আমি বললাম যে খাঁ সাহেব আমি এরকম গান গাইবো साधारण कॉन्फ्रेंस में, इतना जल्दी अभी क्या गाना? हमने हाँ मैं गाऊंगी। तो बोला अच्छा गा सकेगी? हमने हाँ बिल्कुल गाएंगे। तो बोला अच्छा ठीक है। तब सुनील को अच्छा से उसको दिखा दो सब। तो আমি সেই ছোটো বয়সে তখন প্রথম রাগ পুরিয়াধারী শ্রী গাই, সন্ধ্যেবেলায় প্রোগ্রাম ছিল 6:30টার সময় সাদারাঙ্গে মহাযাত্রী সদনে, তখন মহাযাত্রী সদনের খুব নাম ছিল, তখন ওইখানে ছিল প্রোগ্রাম। তো আমি তখনকার দিনে তো ফ্রক ফ্রক পরে তানপুরা নিয়ে বসে গান গাইছি, সব লোকে ভাবছি বাবা এই তানপুরা পরে ফ্রক পরে তানপুরা নিয়ে ছোট্ট মেয়ে কেউ শুধু আমির খাঁ সাহেবের গাইতে কী করে গাইছে। তো সেই যাই হোক এই আমার সঙ্গে ছিলেন ওস্তাদ কেরামতুল্লাহ খাঁ সাহেব, আর হারমোনিয়ামে সুনীলই বাজিয়েছিল, আর সাকিরুদ্দিন খাঁ সাহেব উনি বসেছিলেন। তো সেই প্রথম আমার প্রোগ্রাম কলকাতায় আছি। তারপর খুব তখন চণ্ডীবাবু ছিলেন, খুব ভালো এতে লিখতেন পেপারে। তো যিনি সুনন্দা পট্টনায়ককে অনেকেই করেছিলেন, ব্যাক করেছিলেন। তো উনিও আমার একটু আনন্দবাজার পত্রিকা সব জায়গায় খুব লিখেছিলেন, আর তো গানটা খুবই ভালো হয়েছিল। তারপরে খাঁ সাহেবও শুনে খুব খুশি হলো। এটাই প্রথম কলকাতার প্রোগ্রাম ছিল আর কি। বিবাহের পরে পরেই দুটি সন্তান, একজন ছেলে এবং মেয়ে, সবই চলছিল ঠিকভাবে, কিন্তু ভাগ্যের পরিহাস, আই থিঙ্ক 21 থেকে 22 বছরের মাঝে সুনীলবাবু চলে যান।
যে কথা কঙ্কনা ব্যানার্জি সম্বন্ধে অনেক মানুষ জানেন না, তার গানের কথা জানেন, সফলতার কথা জানেন। একজন মা হিসাবে কতটা লড়াই ছিল, স্বামীহারা একজন মানুষ হয়ে দুজন সন্তানকে কিভাবে আপনি বড় করে তুলেন। একজন সফল মা, আমরা যতদূর জানি আপনার 2 সন্তানই দুবাইতে তারা প্রতিষ্ঠিত, নিজ নিজ প্রফেশনে ভালো, স্কুলিং পড়াশুনোতে তারা ভীষণ ভালো। কতটা কঠিন ছিল গানের জগতে ফিরে এসে আপনার সন্তানকে, এখানে আমি মা কঙ্কনা ব্যানার্জিকে জানতে চাই। আমার হাজব্যান্ড সুনীল ব্যানার্জি, উনি লখনৌতে পোস্টিং ছিল, তো আমি ওখানে বিয়ের পর চলে গিয়েছিলাম, আর বিয়েও ওখানেই হয়েছিল। তারপরে যখন মারা গেলেন তখন আমি আবার বাবার কাছে ফিরে এলুম কলকাতাতে 2 ছেলে মেয়ে নিয়ে। আর মেয়ে তো তখন একদম 1 বছর বয়স, আর ছেলেটি 3 বছরের ছিল। তো তখন আমি এসেছি, তো খুব আমার খুবই মন ভেঙে পড়েছিল। তো আমার এত খারাপ লাগতো, তখন আমি রাত্রির ভোর ঠাকুরের সামনে বসে খালি প্র্যাকটিস করেছিলাম, গানই গাইতাম। তারপরে খাঁ সাহেব এলেন যখন, तो खां साहब बोले जे बेटी ये तो दुख में ही गाना होता है, तुम और अच्छी तरह गाओ, अच्छी तरह रियाज करो, बिल्कुल सब कुछ हो जाएगा। তারপর আমি তখন খাঁ সাহেবের কাছে আবার নতুনভাবে ভালো করে শিখতে লাগলাম। ওই 73 অবধি 74 অবধি আমি শিখেছি, মারা যাওয়া আগে পর্যন্ত। তো খুব উনি যত্ন নিয়ে শেখাতেন। আর তারপর খাঁ সাহেবই আমার প্রথম প্রোগ্রাম করালেন কালকে কালাকার বলে বম্বেতে যেটা ছিল। তখন আমি গেলাম গাইতে খাঁ সাহেবের সঙ্গে 1969-এ। তো সেখানে গান গাইলাম, সুরমানি পেলাম কালকে কালাকার। আর আমার জাজ ছিলেন শিব কুমার শর্মা, হরিপ্রসাদ চৌরাসিয়া, লক্ষ্মীকান্ত প্যারেলাল, এনারা সব আমার জাজ ছিলেন। ওরা তো গান টান শুনে বলে, আরে বাপ রে 3 সপ্তাহ का तान मार रही है, क्या अच्छा गाती है ये लड़की। তো আর খাঁ সাহেবও বসেছিলেন আমার সামনে। তো সেই প্রোগ্রাম, সেই মারা যাবার প্রথম প্রোগ্রাম হলো ওইখানে। আর এমনিতেও তার আগে আমার লখনৌতে বিয়ের পরেও আমি একটা প্রোগ্রাম করেছিলাম, লখনৌতে ভাতখান্ডে সঙ্গীত সমাজ। ওইখানে আমার দাদু চেয়ারম্যান ছিলেন ভাতখান্ডে কলেজে। আমার দাদু বিরাট পণ্ডিত লোক ছিলেন, ডক্টর রাধা কমল মুখার্জি পদ্মভূষণ, আর রাধা কমল মুখার্জি দুজনেই পদ্মভূষণ ছিলেন। তো রাধা কমল বাবু আমার এই প্রোগ্রাম রেখেছিলেন। তো আমি যখন সেই হলে প্রোগ্রাম করি, এত ভিড়, একেবারে পুরো হল ভরে গেছে। তো আমার এখনো মনে আছে আমি শুদ্ধ কল্যাণ গিয়েছিলাম। তা শুদ্ধ কল্যাণ গিয়েছি, আর ওখানে সামনে ডাগার সাহেব বসেছিলেন, কৈনুদ্দিন ডাগার, উনি বসেছিলেন। তো উনি এত খুশি হয়ে গেছেন আমার গান শুনে, বলে একদিন আপ বিলকুল চমকেঙ্গে, सूरज के माफी चमकेंगे, एक जमाना ऐसा आ जाएगा। তো তারপরে ওটা উনি অনেক আশীর্বাদ করেছিলেন। তা সেই আমার প্রোগ্রাম হলো দ্বিতীয় প্রোগ্রাম। আর তারপর আমি এই পরে গেলাম যখন বম্বেতে, কালকে কালাকারে গাইলাম, সেটাই হলো আমার তৃতীয় প্রোগ্রাম। তো করে করে তখন আস্তে আস্তে প্রোগ্রাম হতে লাগলো। তারপর স্বামী হরিদাসেও গান গাইলাম। তো সেটাই অনেক ভগবানের আশীর্বাদ যে আমি নিজেকে একটু গান গাইতে পারি, আর একটু ঠাকুরের আশীর্বাদ সব কিছু। আর এই সমস্ত যে প্রোগ্রামে গান গাইতেন, এরপর খাঁ সাহেবের কি মন্তব্য থাকতো, তার কি বক্তব্য থাকতো যে না আমার শাগির্দ গাইছে এই জায়গাতে, তো সেইটাতে উনি কি বলতো? তারপরে সব এই জায়গাতে শুনতোই যে আপনি শিখাই হুই দেখি আপনি শাগির্দ আচ্ছা গা রেহি হ্যাঁ। তো সেইটা শুনে খাঁ সাহেব কি বলতো? আপনাকে কোনোদিন কিছু বলেছে কিংবা প্রশংসা কি করতো মুখোমুখি? খাঁ সাহেবের একটা গুণ ছিল, জীবনে কোনোদিন বলেনি যে আমি ভালো গাই। তো খালি আমাকে ভালো করে গান শিখিয়ে গেছেন। তারপরে যখন আমি আইটিসির একটা প্রোগ্রাম করেছিলাম এখানে রবীন্দ্র সদনে, কিচলু সাহেব তখন ছিলেন, সেই সময় ওনারা রেখেছিলেন এই রবীন্দ্র ভবন হলে, বিরাট হলে। তারপরে আমি খাঁ সাহেবকে বললাম, খাঁ সাহেব আমার এখানে প্রোগ্রাম আছে, চলুন আপনি শুনতে যাবেন, চলুন। এটা বোধ হয় 71 না 72 কথা। তারপরে তখন খাঁ সাহেব বললো হ্যাঁ হ্যাঁ চলো চলতে হ্যাঁ। তো খাঁ সাহেব সামনে বসে রইলেন। তো আমি তখন ইমন কল্যাণ গিয়েছিলাম, মনে আছে আমার, গজরা कैसे दारू করে তারপর তিলাম টুকরি এসব গাইলাম। তো খাঁ সাহেব তো খুব ভালো লেগে গেছে, কারণ তার আগে বম্বে চলে গেছি তখনই প্রতাপ নারায়ণজির সঙ্গে। তা সেই জন্যে তারপর উনি আমার গান শুনে এত অবাক হয়ে গেলেন। তো উনি সঙ্গে সঙ্গে গান শেষ হওয়ার পর স্টেজে উঠে এসেছেন।
আমি হচ্ছে বাবা আমাকে বকবে না কি করবেন এবার, ভয় পেয়ে গেছি। তখন খাঁ সাহেব বললেন, আমি তাড়াতাড়ি প্রণাম করেছি ওনাকে, তখন বলছে শাবাশ বেটি, প্রতাপ ने तेरा गाना बिगाड़ा नहीं और 4 चांद लगा दिया, এরকম করে উনি বললেন। তো খুব খুশি হলেন। তারপর উনি দিল্লি টিল্লিতে গিয়ে লালা ভারতরাম চরিত্রাম যে শঙ্করলাল ফেস্টিভ্যাল হয় সব হয়, তো विनय भारतराम को उन्हीं बोले मैं एक ही लड़की को तालीम दिया है, वो कंकना बनर्जी है, वो मेरे स्टाइल में अच्छा गाती है। সেই খাঁ সাহেবের সেই চিঠিও তো আপনার কাছে আছে, যেখানে উনি লিখেছেন যে আপনি খুব ভালো করে ওনার গায়কিটা নিতে পেরেছেন। 58 সালের চিঠি সেইটা একটা। সেটা উনি লিখেছিলেন আমার বাবাকে। আচ্ছা, এখন যে 27শে অক্টোবর 2021 সংকটমোচনে দরবারি গিয়ে ট্যাবু ভেঙেছিলেন কঙ্কনা। বাংলার এক প্রথম শ্রেণীর সংবাদপত্রে কঙ্কনা ব্যানার্জিকে নিয়ে লেখা। ফিরে আসবো নেক্সট এপিসোডে।